হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এস সরস্বতী মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা লক্ষ্মী নামের একটি সাধারণ মহিলাকে দেখতে পারি। তার একটি 12 বছরের মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল সরস্বতী। তাদের পরিবারে আমাদেরকে প্রথমে শুধু এদের দুজনের কথাই বলা হয়েছে, অর্থাৎ লক্ষ্মী একাই এখানে সরস্বতীকে দেখভাল করে। এরপর আমাদেরকে দেখানো হয় সরস্বতীর জন্মদিন এখানে রিপাবলিক ডে দিন পড়তো, সেই কারণে প্রথম দিনে সকালবেলাটা নর্মাল দিনের মতোই হতো। লক্ষ্মী তার মেয়েকে এখানে স্কুলে ছেড়ে নিজের কাজে বেরিয়ে যেত। এর জন্য সরস্বতী একটু আপসেট থাকতো, কারণ তার মা তাকে তার বার্থডেতে কোনো গিফট দেয়নি। কিন্তু যাওয়ার আগে সে শুধু সরস্বতীকে বলে যায় যে সন্ধ্যাবেলায় তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এরপর আমরা এখানে লক্ষ্মীকে দেখতে পারি, যে একটা সরকারি হসপিটালে নার্স ছিল। লক্ষ্মীর ব্যাপারে এখানে আমরা আরো জানতে পারি, সে এখানে খুব ভালো এবং দয়ালু মানুষ ছিল। তারপর দেখানো হয় আমাদেরকে সে তার ফাঁকা টাইমে তার মেয়ের জন্য একটি ঘড়ি কিনেছে এবং সে সেটাকে যত্ন করে গুছিয়ে রেখে দেয়, যাতে সে রাত্রেবেলা তার মেয়েকে এটা গিফট হিসেবে দিতে পারে। কিন্তু বিকেল হতে হতে এখানে সমস্ত কিছু পুরো বদলে যায়। সে যখন এখানে সরস্বতী স্কুলের ছুটির পর তাকে স্কুলে আনতে যায়, তখন সেখানে গিয়ে দেখতে পারে সমস্ত স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে গেছে, শুধুমাত্র সরস্বতী ছাড়া। এর জন্য তার এখানে একটু চিন্তা হয়। তারপর সে স্কুলের ভিতরে ঢোকে এবং টিচারকে গিয়ে তার মেয়ের কথা বলে। তখন তার টিচার এখানে অন্য একটি মেয়েকে নিয়ে আসে এবং তাকে বলে যে এই মেয়েটির নামই সরস্বতী। এইটা দেখে এখানে লক্ষ্মী অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে বারবার বলতে লাগে এটা তার মেয়ে না। কিন্তু এখানে স্কুলের টিচার থেকে শুরু করে সমস্ত স্টুডেন্টরা এটাই বলছিল যে তাদের ক্লাসে একমাত্র এই সরস্বতী রয়েছে। এখানে ব্যাপারটা আরো বেশি বিগড়ে যায় যখন এখানে স্কুলের সিসিটিভি ক্যামেরাটা কাজ করছিল না এবং গার্ডও এখানে কিছু মনে করতে পারছিল না। পুলিশ এখানে আসে, কিন্তু কিছু প্রমাণ ছাড়া সে এখানে আর কিছুই করতে পারে না। উল্টে এখানে লক্ষ্মীকেই বোঝানো হচ্ছে যে তার হয়তো এখানে কোনো ভুল হচ্ছে। তারপর আমরা দেখতে পারি এখান থেকে রাত হয়ে যায়। সারা রাত ধরে লক্ষ্মী এখানে তার মেয়েকে খুঁজতে লাগে। লক্ষ্মী সমস্ত জায়গায় এখানে সরস্বতীকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সে কোথাও তাকে এখানে পাচ্ছিল না। তারপর এখানে আমরা দেখতে পারি রাত্রেবেলা লক্ষ্মীর কাছে একটি ফোন আসে এবং ফোনটি এসেছিল সরস্বতীর কাছ থেকে। সরস্বতী এখানে তাকে বলছিল যে সে এখনো স্কুলে রয়েছে এবং সে ভয়ে ভয়ে কান্না করতে করতে বলছিল যে তার সাথে এখানে অনেক বাজে করা হয়েছে। এই সমস্ত কিছু শুনে লক্ষ্মী সেখানে একটুও সময় নষ্ট না করে স্কুলের দিকে যায় এবং সেখানে গিয়ে বন্ধ ঘরের দরজাটাকে ভেঙে দেয় এবং সেখানে গিয়ে যা সে দেখে সেইটা দেখে সে অনেক বেশি ভেঙে পড়ে। সরস্বতী এখানে মেঝেতে পড়েছিল, অনেক দুর্বল এবং ভেঙে পড়ে সে এখানে পড়েছিল। লক্ষ্মী এখানে তাকে সামলানোর চেষ্টা করে, সে তাকে এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু এখানে ভাগ্যতে অন্য কিছুই লেখা ছিল। সরস্বতী এখানে লক্ষ্মীর কোলেতেই মারা যায়। সেই রুমে লক্ষ্মী একটি ফোন পায়, যে ফোনের মধ্যে এখানে সেই ভিডিওটা রেকর্ড করা ছিল, যে ভিডিওটা এখানে সরস্বতীর সাথে করা হয়েছিল। কিন্তু সেই ভয়ঙ্কর কষ্টকর ভিডিওটা দেখা লক্ষ্মীর জন্য অনেক বেশি খতরনাক ছিল। ভয় এবং সমাজের ভাবনা এবং সম্মানের কথা ভেবে সে একটা সিদ্ধান্ত নেয়, যেটা পরবর্তীতে তার জীবনে অনেক বড় একটা কঠিন হয়ে দাঁড়ায়। তারপর আমরা দেখতে পারি সে এখানে কাউকে কিছু না বলেই তার মেয়েকে কবর দিয়ে দেয়। এর পরের দিন যখন সে এই ব্যাপারটা পুলিশের কাছে গিয়ে জানায়, তখন তার কথাতে এখানে কেউই বিশ্বাস করে না, কারণ না কোনো লাশ, না কোনো প্রমাণ, না কোনো এখানে সাক্ষী রয়েছে। তারপর সে যখন সেই পুলিশগুলোকে নিয়ে তার মেয়েকে যেখানে কবর দিয়েছিল সেই জায়গাতে যায়, সেইখানেও তারা কিছুই দেখতে পায় না। আর এমনকি ফোন থেকে সেই ভিডিওটা এরর দেখাচ্ছিল এবং তার মেয়ের লাশটিও সেখানে ছিল না। যেমনটা মনে হচ্ছিল এখানে কখনোই কিছু হয়নি। পুলিশরা তাকে এখানে পাগল মনে করছিল, সেই কারণে তার কেসটিকেও এখানে নেয়নি। এরপর আমরা দেখতে পারি লক্ষ্মী এখানে থেমে থাকে না, সেখানে অনেক উকিলের সাথে দেখা করে, কিন্তু সবাই তাকে এখানে মানা করে দেয়। এরপর আমরা দেখতে পারি সে এখানে একজন অন্যরকম উকিলকে দেখতে পারি, যার নাম এখানে রামঞ্জন ছিল। তিনি এমন একজন ব্যক্তি ছিল যে পয়সার জন্য এখানে কেস লড়তো না, তিনি শুধু ন্যায়ের জন্য এখানে কেসগুলোকে নিত। কিন্তু তিনি যখন এখানে লক্ষ্মীর কথাটা শুনে, তখন তিনিও এখানে মানা করে দেয়, কারণ লক্ষ্মীর কাছে এখানে কোনো প্রমাণ ছিল না। তারপর যখন এখান থেকে লক্ষ্মী চলে যাচ্ছিল, তখন সে এখানে দেখতে পারে তার চোখে জল আসছে।
পাচ্ছে, অর্থাৎ এখানে তার কথাগুলো মিথ্যে হতে পারে না। তার মুখে সে একটা কষ্টের ছাপ দেখতে পাচ্ছে, সেই কারণে তিনি এখানে রাজি হয়ে যায়। এরপর থেকে এখানে চালু হয় আসল লড়াই। এখানে সত্যি তো ছিল কিন্তু কোনো প্রমাণ ছিল না। পুলিশ এখানে লক্ষ্মীর কথা তো শোনে, কিন্তু তার কথা শোনা মাত্রই তারা মানা করে দেয়, কারণ তারা কেসটি লড়ার জন্য এখানে কোনো প্রমাণ পাচ্ছে না। এই সমস্ত কিছু শুনে এখানে লক্ষ্মী পুরোপুরি ভাবে ভেঙে পড়ে, কিন্তু রামানুজন এত সহজেই হার মেনে নেয়নি। সেই কেসটিকে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। কোর্টের প্রথমের দিন এখানে রামানুজন জাজের সামনে কাহিনীটাকে জানায়। জাজ ওই সমস্ত কিছু শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এর বিরুদ্ধে না কোনো সাক্ষী, না কোনো প্রমাণ, না কোনো ডকুমেন্ট। তাহলে কি হিসেবে এই কথাটা স্বীকার করা হবে যে লক্ষ্মী এখানে সত্যি কথা বলছে? তখন রামানুজন শান্ত হয়ে তাকে জানায় যে এই কেসে যদিও বা কোনো প্রমাণ নেই, কিন্তু এখানে একজন মায়ের কষ্ট এবং তার সততা এখানে সব থেকে বড় প্রমাণ। সে এখানে আইনের ধারা জানিয়ে বলে যে আগে ব্যাপারটার উপর তদন্ত করা হোক, তারপরে এটার সিদ্ধান্ত নেওয়া হোক। এই ব্যাপারটা এখানে জাজ রাজি হয়ে যায় এবং কেসটিকে আগানোর জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি এখানে সেই স্কুলের স্টাফদেরকে ডাকা হয় এবং তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। তখন তারা জানায় যে এখানে এই মহিলাদের কোনো বাচ্চা মেয়ে আমাদের স্কুলে পড়তোই না। রেজিস্টার চেক করার জন্য এখানে বলা হয়, কিন্তু তার মধ্যেও এখানে কিছুই পাওয়া যায় না। সমস্ত কিছুই যেন এখানে লক্ষ্মীর বিরুদ্ধে যাচ্ছে। তখন এখানে রামানুজনের একটা ব্যাপার অনেক বেশি অদ্ভুত লাগে, যে এত বড় একটা কেস হয়ে গেছে আর এই স্কুলের প্রিন্সিপাল গায়েব হয়ে গেছে। তারপর যখন তিনি এই ব্যাপারটা এখানে বিপি কে জিজ্ঞাসা করে, তখন তিনি জানায় যে প্রিন্সিপাল এই শহরেই ছিল না, কিন্তু রামানুজনের তদন্ত তো এখানে অন্য কিছুই বলছে। সে কোর্টে এখানে বলে যে পরের দিন এখানে প্রিন্সিপালকে ডাকা হোক, যার জন্য পরের দিনে এখানে কোর্টে প্রিন্সিপালকে আসতে হয়। রামানুজন এখানে কিছু নাম নিয়ে তাকে প্রশ্ন করে, আর সে ওখানে স্বীকার করে যে সে তাদেরকে চেনে। এরপরেই আমরা দেখতে পারি রামানুজন এখানে তার উপর দোষ লাগাতে শুরু করে দেয়। তিনি তাকে বলে যে আপনার বয়স 50-এর ওপর, আপনার 12 বছর বয়সের নিচে একটি মেয়ের সাথে এরকম করতে লজ্জা লাগেনি? এই সমস্ত কিছু শুনে এখানে কোর্টের সমস্ত লোকেরা অনেক অবাক হয়ে চুপ হয়ে যায়। তখন এখানে কাহিনীতে একটা টুইস্ট আসে। আমরা দেখতে পারি লক্ষ্মী এখানে রামানুজনকে ধীরে ডেকে বলেছে আপনি যার সাথে কথা বলছেন তিনি এই স্কুলের প্রিন্সিপাল না, আর ইনি সেই 3 জন লোকের মধ্যেতেও ছিল না। এই সমস্ত কিছু শুনে এখানে রামানুজন অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি জাজ তাকে জিজ্ঞাসা করে এই সমস্ত কিছু কি চলছে। তখন রামানুজন জানায় যে তার ক্লায়েন্ট এখানে মানসিক চাপে রয়েছে এবং ব্যাপারটিকে সামলায় এখানে, যার ফলে কোর্টের মধ্যে এখানে অনেক বেশি হইচই মিচে যায়। ফলে এই কেসটি কিছু দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। বাইরে এসে রামানুজন এখানে লক্ষ্মীকে অনেক বেশি রাগ দেখায় এবং তাকে বলতে লাগে তোমার জন্য আমার সম্মানটা এখানে পুরো মাটিতে মিশে গেছে। তারপর আমরা দেখতে পারি তিনি এখানে সে স্কুলের অ্যালবাম নিয়ে এসে তাকে বলে যে এর মধ্যে কোন ব্যক্তিটি সেইখানে ছিল। লক্ষ্মী এখানে পুরো অ্যালবামটাকে ভালো করে চেক করে এবং তার মধ্যে থেকে 3 জন ব্যক্তির ওপর আঙুল দেয়। রামানুজন সেই 3টে চেহারা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন রামানুজন তাকে জিজ্ঞাসা করে তুমি কি এটা একদম শিওরলি বলছো? তখন লক্ষ্মী তাকে জানায় যে সে একদম এটা সত্যি কথা বলছে। এইটা শুনে এখানে রামানুজন একটু ঘাবড়ে যায় এবং সে এখানে লক্ষ্মীকে জানায় সেই কেস থেকে সরে যেতে চায়, কারণ এই ব্যাপারটা তার এখানে ধারণার বাইরে বেরিয়ে গেছে। সেই রাত্রে এখানে তার একটি বয়স্ক মহিলার সাথে দেখা হয়। তিনি তাকে এখানে ভরসা জাগায় এবং তাকে বললে যে তার এখানে কালেক্টরের সাথে দেখা করা উচিত হবে। এইটা শোনা মাত্রই পরের দিনে এখানে সে কালেক্টরের সাথে দেখা করতে যায়, কিন্তু কালেক্টর তাকে এখানে অনেক বেশি ঘুরিয়ে পিছিয়ে কথা বলে এবং তাকে বলে যে এখান থেকে পুলিশের সাথে গিয়ে দেখা করতে। এটা শুনে লক্ষ্মীর কষ্টটা এখানে রাগে পরিণত হয়ে যায়। সে হঠাৎ করে বন্দুক বের করে এবং সেটা নিয়ে এখানে কালেক্টরকে মেরে দেয়, আর এখানে সে থেমে থাকে না, আরো একজন ব্যক্তিকে এখানে সে রাস্তার মধ্যে মেরে ফেলে। তারপর সেখান থেকে হাইকোর্টে গিয়ে সে আরো একজন উকিলকে গুলি মেরে দেয়। এই ব্যাপারটা এখন শহরে অনেক বেশি হল্লা মাচিয়ে দিয়েছে, কিন্তু এই সমস্ত কিছু করার পর লক্ষ্মী এখানে নিজে গিয়ে পুলিশ স্টেশনে সারেন্ডার করে দেয়। যা যেখানে রেগে এবং অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এই সমস্ত কিছু কেন করছো? 1 ঘন্টার মধ্যে তুমি 3 জন ব্যক্তিকে মেরে ফেলেছো। লক্ষ্মী তখন শান্ত হয়ে তাকে বলে যে আপনি একমাত্র তাদের লেবেলটা দেখছেন, কিন্তু আমি তার এখানে ভেতরে রাক্ষসী চেহারাটা দেখতে পেয়ে গেছি। তারা আমার মেয়ের সাথে এখানে যা করেছে তার বদলে আমি তাদেরকে এখানে মৃত্যু সাজা দিয়েছি। জাজের কাছে এখানে আর কোনো জবাব ছিল না। অন্যদিকে রামানুজনকে দেখতে পারি তারা এখন এই কেসটাকে বোঝার চেষ্টা করছে। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জানায় যে স্যার সে একজন নার্স হয়ে এখানে 3 জন ব্যক্তিকে মেরে ফেলেছে, তাহলে তার মধ্যে এখানে কতটা পরিমাণে কষ্ট লুকিয়ে রয়েছে। রামানুজন এখানে পুরো উলঝিয়ে রয়েছে, তার বিরুদ্ধে এখানে আর কোনো প্রমাণ দেখতে পাচ্ছে না।
তাহলে সে নিজেই এখানে কেন সারেন্ডার করে ফেলেছে। সত্যিটা জানার জন্য সে এখান থেকে গিয়ে মুম্বাইতে যায় এবং এখানে লক্ষ্মীর এক্স হাজবেন্ড আদিত্যের সাথে দেখা করে। আদিত্য এখানে একজন বড় ডক্টর ছিল। তারপর যখন এখানে তাকে জানানো হয় তার মেয়ের সাথে এই সমস্ত কিছু হয়েছে, সেইগুলো শুনে এখানে তিনি অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলতে লাগে আমার তো কোনো বাচ্চাই ছিল না। তারপর তারা এখান থেকে তাদের পাস্টের কথা শোনায় যে এখানে লক্ষ্মী এবং তিনি একসাথে একই হসপিটালে কাজ করত, তাদের এখানে দেখা হয়েছিল। তারপর তারা এখানে বিয়ে করে নেয়, কিন্তু বিয়ের পর এখানে লক্ষ্মী বাচ্চা চাইছিল না, যার জন্য তারা এখানে আলাদা হয়ে যায়। আদিত্য এখানে সোজাসুজি ভাবে বলে দেয় যে আমাদের যখন কোনো মেয়ে ছিল না তাহলে এমনটা হতো কিভাবে। এখান থেকে কাহিনীটা আরো বেশি রহস্যময় হয়ে যায়। রামানুজনের অ্যাসিস্ট্যান্ট এখানে লক্ষ্মীর ব্যাপারে তদন্ত করে, সেখানে সে এখানে কোনো দ্বিতীয় বিয়ে বা কোনো সম্পর্কের কথা পায় না। সমস্ত লোকেরা শুধু এখানে একটাই কথা বলছিল, সরস্বতীর লাইফে শুধু এখানে তার মেয়ে ছিল। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এখানে একটাই হয়ে দাঁড়াচ্ছে যে তার জীবনে যদি কোনো সন্তান না থাকে তাহলে এখানে সরস্বতী কে ছিল আর লক্ষ্মী কার জন্য এত বড় লড়াইটাকে লড়ছে। এইভাবেই কাহিনীটা এখানে এমন পর্যায়ে এসে দাঁড়ায় যেখানে প্রত্যেকটা স্টেপেই নতুন নতুন টুইস্ট দেখা যাচ্ছে। রামানুজন এখানে বুঝতেই পারছিল না যে লক্ষ্মী এখানে সত্যি কথা বলছে নাকি একটা বড় ভুল ধারণায় বাঁচছে। সত্যি তার আরো গভীরে পৌঁছানোর জন্য সে এখান থেকে সেই কবরস্থানে যায় যেখানে সে তার মেয়েকে কবর দিয়েছিল। সে এখান থেকে সেই শ্মশানে যায়, সেখানে গিয়ে সেই চৌকিদারের সাথে কথা বলে। সেখানে চৌকিদার এমন কথা বলে যেটা শুনে এখানে আরো বেশি চমকে যায়। তিনি তখন জানায় যে সেই দিন তো এখানে লক্ষ্মী এসেছিল কিন্তু তার হাতে এখানে কোনো লাশ ছিল না, কিন্তু তিনি এখানে এমন করছিল যেন তার উপরে একটি লাশ রাখা রয়েছে, সেটাকে সে এখানে কবর দিয়ে এখান থেকে চলে যায়। এইটা শুনে তো রামানুজন এখানে আরো বেশি সন্দেহ করতে চালু করে দেয়। রামানুজন এখানে তাড়াতাড়ি করে সরস্বতীর ছবি আদিত্যকে পাঠায়, কিন্তু এটা দেখে আদিত্য অবাক হয়ে যায় এবং তাকে বলে যে এটা তো সরস্বতী না, এটা তো লক্ষ্মীর ছোটবেলার ছবি। এরপর এখানে পুরো ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হতে লাগে। রামানুজন এখানে তার ডক্টর বন্ধুর কাছ থেকে সাজেশন নেয়। ডক্টর পুরো ব্যাপারটা শোনার পর তাকে জানায় যে লক্ষ্মী এখানে কোনো একটা গভীর মানসিক আঘাত থেকে বেরিয়ে এসেছে, হয়তো তার পাস্টে এখানে এমন ঘটনা ঘটেছিল যার জন্য তার মাথায় এখানে কাল্পনিক দুনিয়া বানিয়ে দিয়েছে। সে এখানে ফ্যান্টাসি প্রো ডিসঅর্ডার কথা ব্যাখ্যা করে যেখানে মানুষ কল্পনা এবং সত্যিটার মধ্যে গুলিয়ে ফেলে। এটার ব্যাপারে খোঁজ করার জন্য ডক্টর তাকে বলে যে এর একটা সমাধান রয়েছে, সেটা হলো হেপনোটাইজ। এরপরেই আমরা দেখতে পারি লক্ষ্মীকে এখানে জেলের মধ্যে হেপনোটাইজ করা হয়, যার পরে এখানে আসল সত্যিটা বেরিয়ে আসে। তারপর এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী এখানে তার মা বাবার একমাত্র মেয়ে ছিল। লক্ষ্মীর বাবা একজন ক্যামেরাম্যান ছিল। তারপর তার জন্মদিনের দিন এখানে স্কুলেও একটা ইম্পর্টেন্ট দিন ছিল। সেই সময় তিনজন এখানে স্কুলে এসেছিল, একজন প্রিন্সিপাল, একজন উকিল এবং একজন পুলিশ অফিসার। কার্যক্রম শেষ হওয়ার পর এখানে লক্ষ্মী খুশি খুশি সবাইকে চকলেট দিচ্ছিল, কিন্তু তার সরলতার এখানে ফায়দা উঠিয়ে সেই তিনজন তাকে এখান থেকে একটি রুমে নিয়ে যায় এবং তার সাথে এখানে দারান্দিগি করে। এরপর আমরা দেখতে পারি যখন কিছুক্ষণ খোঁজার পর তার মা বাবা স্কুলে আসে তখন তারা এখানে কোথাও কিছুই পায় না। এরপর রাত্রেবেলা একটি ফোন আসে। স্কুলের মধ্যে লক্ষ্মী যখন ছিল তখন সে ভাঙা গলায় এখানে কান্না করতে করতে তার মা বাবাকে জানায় যে তার সাথে এখানে কি কি হয়েছে। তারপর যখন তারা এখানে স্কুলে পৌঁছায় তখন তারা দেখতে পারে তার মেয়ে এখানে অনেক বেশি খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ডক্টর এখানে চেক আপ করার পর বললে যে তার অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছে, সে কখনোই এখানে আর মা হতে পারবে না। তার মা বাবা এখানে ন্যায়ের জন্য কোর্টে যায়, কিন্তু কোর্ট তখন তাদের কাছ থেকে প্রমাণ চায়। তাদের কাছে সেই ফোনে ভিডিওটা ছিল। তার বাবা এখানে যেভাবেই হোক সেই ভিডিওটাকে জোগাড় করে নেয়। তারপর যখন এই ভিডিওটা কোর্টে যায় তখন তাদের উকিল এই বিরুদ্ধে অস্বীকার করে নেয়। ভয়ের চোটে তিনি এখানে প্রমাণটাকে আর সামনেই আনে না। আসলে এই সমস্ত ঘটনার পিছনে এখানে একজন শক্তিশালী এমএলএ ছিল। তখন লক্ষ্মীর মা এখানে রাগের মাথায় সবার সামনে সেই নেতাকে চড় মেরে দেয়, যার ফলে এখানে সেই নেতা অনেক বেশি রেগে যায় এবং সবার সামনে এখানে তার মা এবং তার বাবাকে আগুনে জ্বালিয়ে ফেলে। এই সমস্ত কিছুর জন্য এখানে লক্ষ্মী অনেক বেশি জোরে জোরে কান্না করতে লাগে, যার ফলে ডক্টর এখানে তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করিয়ে দেয়। এরপর রামানুজনের কাছে এখানে আস্তে আস্তে সমস্ত সত্যিটা ক্লিয়ার হয়ে যায়। তারপর এখানে সে কোর্টে জানায় যে এর পরের বার লক্ষ্মী কোর্টে উপস্থিত না থাকুক, কারণ সেখানে সব থেকে বড় সত্যিটা কোর্টে প্রস্তুত করতে চলেছে। এর জন্য এখানে জাজ রাজি হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি এখানে রামানুজন এক নতুন রকম ভাবে কোর্টে এসে বলে যে লক্ষ্মীর এখানে ফিটনেস প্রোমো ডিসঅর্ডার আছে। ছোটবেলায় তার মস্তিষ্কে এত বেশি চাপ পড়েছিল যার ফলে সে এই কাল্পনিক দুনিয়াটা তৈরি করে নিয়েছে। আসলে সরস্বতী হলো এখানে লক্ষ্মীর ছোটবেলার অংশ, যাকে সে আজ পর্যন্ত কখনো বাঁচাতে পারেনি। তারপর সে এখানে পুরনো উকিল এবং জাজদেরকেও এখানে
তদন্তের জন্য ডাকে, তখন এখানে আস্তে আস্তে এই কোর্টে ব্যাপারটিও ক্লিয়ার হচ্ছিল। কিন্তু কাহিনীটি এখানে এখনো শেষ হয়ে যায়নি। 15ই আগস্টের দিন যখন এখানে কেসটি কোর্টে আসতে চলেছিল, তার আগে এখানে রামানুজান লক্ষ্মীর সাথে দেখা করতে চায়। তখন সেখানে আসে আরো বড় একটা ঝটকা। এইখানে জেলের মধ্যে লক্ষ্মী আরো একজনকে মেরে ফেলেছিল, আর সেখানে আর কেউ না, সে এমএলএ ছিল যে এখানে তার মা বাবাকে মেরে ফেলেছিল। এরপর যখন এখানে লক্ষ্মীকে কোর্টে নিয়ে আসা হয়, তখন সে এসে স্বীকার করে যে সেই তাকে মেরে ফেলেছে, কারণ তারা এখানে তার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে। জাজ তখন এখানে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে শাস্তি দেওয়ার অধিকার এখানে কোর্টের রয়েছে, কিন্তু লক্ষ্মীর কষ্টটা এখন এখানে শব্দতে চলে এসেছে। সে তখন এখানে জানায় যে মেয়েদেরকে সমস্ত কিছুতে সবসময় আটকানো কেন হয়, যে কোথায় কিভাবে থাকতে হবে আর কিছু করতে হবে না, ছেলেদেরকে কেন এই সমস্ত কিছুতে আটকানো হয় না। তার কথাবার্তা এখানে পুরো কোর্ট থেকে শান্ত করে দেয়। এরপর এখানে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কোনো মেয়ে ছিল কিনা। এইটা শুনে এখানে লক্ষ্মী একটু ঘাবড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলতে লাগে হ্যাঁ, তার মেয়ে রয়েছে, সরস্বতী। তার অবস্থা দেখে এখানে কোর্ট তাকে শাস্তি দেওয়ার বদলে মানসিক হসপিটালে পাঠিয়ে দেয়। কিছু সময় পর এখানে রামানুজান তার সাথে দেখা করতে যায় এবং লক্ষ্মী তখন তাকে ধন্যবাদ জানায়। এরপর যখন রামানুজান সেখান থেকে ফেরত চলে আসছিল, তখন তার এখানে লক্ষ্মীর কিছু কথা মনে পড়ে। সেটা শুনে সেখানে সে দাঁড়িয়ে পড়ে এবং সেখান থেকে এবং পিছন ঘুরে দেখে, যার পর এখানে আরো একটি সত্যি বেরিয়ে আসে, যেটা এই কাহিনীটিকে আরো একটি বড় ইমোশনাল মুভিতে কনভার্ট করে, যেখানে অতীত, কষ্ট এবং এক অর্ধেক জীবন একে অপরের সাথে মিলে যায়। রামানুজনের মনে হচ্ছিল যে সে এখন পুরো সত্যিটা জানতে পেরে গেছে, যে লক্ষ্মী শুধুমাত্র এখানে একটা ট্রমার জন্য কাল্পনিক দুনিয়াতে বাঁচছিল। কিন্তু তখনই সেখানে এক আসল টুইস্ট বেরিয়ে আসে। আসলে লক্ষ্মীর এখানে অতীত হওয়া সমস্ত কাহিনীগুলো মনে ছিল, সেই ভয়, সেই কষ্ট, সেই একাকিত্বতা যেগুলো সে ছোটবেলায় ভোগ করেছিল, সেই সমস্ত কিছু তার মনের মধ্যে এখনো আটকে ছিল। সেই কারণে সে সেই সময় আদিত্যকে বলেছিল যে সে কখনোই মা হতে চায় না, কারণ তার মনে হয়েছিল যে তার অতীতের মতো যেন তার বাচ্চার সাথে আবারও এই সমস্ত কিছু না হয়ে যাক। আদিত্য যে এতদিন ধরে তার থেকে দূরে ছিল, সেই সমস্ত কিছু এই ব্যাপারে জানতো। এরপর যখন তাদের এখানে দেখা হয়, তখন সে এখানে তাকে জিজ্ঞাসা করে এইবার তুমি কি করতে চাও। লক্ষ্মী তখন তাকে জানায় যে সেই চারজন যতদিন না বেঁচে রয়েছে ততদিন আমার জীবনে একদমই শান্তি আসবে না। এরপরে এখান থেকে চালু হয় আসল খেলা। আদিত্য এখানে একটি প্ল্যান তৈরি করে, যেটি ভিতরি ভাগ থেকে ভাবা একটি প্ল্যান ছিল। ফ্যান্টাসি ডিসঅর্ডার ব্যাপারটা একটি চাল ছিল, এমন একটি মুখোশ যার জন্য এখানে লক্ষ্মী তার প্ল্যানটিকে সফল করতে পারুক। এতদিন ধরে যে সমস্ত কিছু হয়েছে, মানসিক চাপ এবং সরস্বতী এবং কোর্টের যে ব্যাপারটা, সেই সমস্ত কিছু একটা ভাবা প্ল্যান ছিল, কারণ আদিত্য ভালো করে জানতো যে সোজাসুজি ভাবে এই শক্তিশালী লোকেদের লড়াই করাটা অনেক বেশি কঠিন ছিল। সেই কারণে তারা এখানে একটি প্ল্যান তৈরি করে, যাতে এখানে সাপও মরে যাক এবং লাঠিটাও যেন না ভাঙুক। রামানুজনের মতো এমন একটি ব্যক্তি যে এখানে শুধু সত্যের সাথে লড়ে, তাকেও এই প্ল্যানের মধ্যে একজন সামিল করে নিয়েছিল। আদিত্য প্রথমেই এখানে রামানুজনের ব্যাপারটা লক্ষ্মীকে জানিয়েছিল, কারণ আদিত্য আগে থেকে জানতো যে রামানুজন এখানে শুধু সত্যের পিছনেই যাবে। এরপর যখন এই বদলাটা নিয়ে নেওয়া হয়, সেই চারজন লোক যখন মারা যায় আর এই ব্যাপারটা যখন রামানুজন জানতে পারে, তখন সে আর কিছুই বলতে পারে না, না রাগ না কোনো প্রশ্ন। সে শুধু এখান থেকে শুধু হেসে বলে যে সে সমস্ত কিছু বুঝে গেছে, এবং সে তখন জানায় যে কানুনের উপরেও একটা জিনিস রয়েছে, সেটা হলো ইনসাফ। তারপর সে এখান থেকে চুপচাপ চলে যায়, আর এখানে এই কাহিনীটি শেষ হয়ে যায় এক এমন প্রশ্নের সাথে, যেটা আপনার মাথায় সমস্ত সময় ঘুরতে থাকবে। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।